সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল। ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি। হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট। সারা দেশের বিচারাঙ্গনে আইনজীবীদের বিক্ষোভ। বড়পুকুরিয়া কয়লা খনি সহ 2 মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া। কর ফাঁকির মামলা থেকে তারেককে অব্যাহতি। আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা, জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় এবং লোহাগাড়ায় 2 দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও বিভিন্ন দলের নেতা সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে আজ থেকে 2 দিন চট্টগ্রাম আদালতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। চট্টগ্রামের শামসুল হক হায়দরি এবং আরিচ আহমেদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ইসকন অনুসারীদের নির্মম হত্যাকাণ্ডের শিকার তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে শেষ বিদায় জানাতে এ জনস্রোত। শোকে বিহ্বল তারা। লাখো মানুষের ঢল। জানা যায় কানায় কানায় পরিপূর্ণ জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা, জেলা জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকবো, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। যারা স্বাভাবিক আইনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে ইনশাল্লাহ। ইসকনকে উগ্রবাদী সংগঠন উল্লেখ করে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা। ইসকনকে তো ধর্মীয় হিন্দু বলেই গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা চিহ্নিত আছে তাদেরকে এই 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর ইসকনের অস্ত্রধারী তাদের যেই ক্যান্টনমেন্ট আছে, ঘেরাও করে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় তারা ধর্মের পরিচয় দিতে পারবে না। এর আগে নিথর দেহ আনা হয় আদালত চত্বরে। প্রিয় আলিফের মরদেহ দেখতে ভিড় করেন দীর্ঘদিনের সহকর্মী, সহপাঠীরা। অনেকেই ভেঙে পড়েন কান্নায়। বুধবার বিকেলে লোহাগাড়ায় পৌঁছায় মরদেহ। নিজেদের সন্তানকে হারিয়ে আবেগ আপ্লুত গ্রামবাসী, স্বজনরা। লোহাগাড়া এবং চুন্তি ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আলিফকে। শহীদ আলিফ ভাইয়ের বাবা আমাদের সাথে রয়েছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের যেভাবে মনে রাখা হয়েছে, আমরা এই শহীদ আলিফ ভাইকে রাষ্ট্রীয়ভাবে সেভাবে মনে রাখবো। ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকনের সমর্থকরা কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলামকে। এ ঘটনায় আহত হন আরও 15 জন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল চট্টগ্রাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, ধর্মের দোহাই দিয়ে উগ্রতা সহ্য করা হবে না। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল। এটাকে কেউ দুর্বলতা মনে করলে তাদের ছেড়ে দেয়া হবে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিউল্লাহ অলি।
ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাইগার পাস মোড়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। বলেন, ধর্মের দোহাই দিয়ে কোনো রকমের উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না। সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। সমাবেশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বাংলাদেশের সব মানুষ ধর্মের প্রতি সহানুভূতিশীল। এটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাদের ছেড়ে দেওয়া হবে না। কিভাবে 5 আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে, সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। এদিকে 16 শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডাক্তার ওসামা মুহাম্মদ, শিবির উত্তর সভাপতি শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান। এছাড়া বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে পতিত স্বৈরাচারের দোসররা জনগণকে অসহিষ্ণু করে তুলতে পারে। বিবৃতিতে বলা হয়, বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শকাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে। এছাড়া জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে। সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারেক রহমান। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করে জাতির মধ্যে যেন কোনো প্রকার বিভাজন সৃষ্টি না হয় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। দেশের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যে কোনো পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপির সাথে বৈঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও 3 উপদেষ্টা যোগ দেন। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে তারা দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিনে ঘটে যাওয়া সহিংস ঘটনা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা নিয়ে তারা বিএনপির উদ্বেগের কথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন। সাম্প্রতিককালে যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে
দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যে সমস্যার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, শিল্প কারখানার উৎপাদন নির্বিঘ্ন করা, কৃষিপণ্য বিশেষ করে সার, বীজ সহ বিভিন্ন পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি প্রতিনিধি দল। একই সাথে ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করার বিষয়েও সরকারের প্রতি দাবি জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা সদস্য ছিলেন শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তাদেরকে প্রয়োগ করার ব্যবস্থা করব। আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত হয়ে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গণে সমাবেশ করেছে আইনজীবীরা। এদিকে ইস্কন নিষিদ্ধ করা এবং চট্টগ্রাম সহ দেশের 3 জেলায় 144 ধারা ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেছেন একজন আইনজীবী। পরবর্তীতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাগারে প্রেরণকে কেন্দ্র করে চট্টগ্রামের সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। সেই ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে শতপ্রণোদিত রুল জারির জন্য আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। একই সাথে ইসকনকে নিষিদ্ধ করা এবং 3 জেলায় 144 ধারা ঘোষণারও নির্দেশনা চান তিনি। আমার কোর্টের কাছে প্রেয়ার ছিল যে চট্টগ্রাম কোর্টে যে আমার লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, এই লার্নেড ব্রাদারের হত্যার জন্য একটা সুস্থ বিচার এবং ইসকনকে নিষিদ্ধ করা হোক। পরে আদালত বিষয়টি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে সুপ্রিম কোর্ট সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং দেশে অস্থিরতা তৈরি করছে ইসকন, তাই তাদের নিষিদ্ধ করার দাবি জানান তারা। সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী আইনজীবী সমিতি। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া খুলনা, চুয়াডাঙ্গা, যশোর এবং শরীয়তপুরেও
প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে অন্তত ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গতরাতে চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় আত্মগোপনে ছিল বলে পুলিশ জানায়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে দুর্নীতি মামলায় রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এই রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির চেয়ারপারসন সহ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপিল শাহরিয়ারের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে 2018 সালের 29 অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে গত 20 নভেম্বর আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আজ সাজার বিরুদ্ধে আপিল মঞ্জুর করে রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আবু তাহের বুধবার এ আদেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল বলে জানায় বেগম জিয়ার আইনজীবী। আমরা আজকে আদালতে এই কথাই বলেছি যে এই মামলার এজাহারে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারে নাই। আমরা এটাও বলেছি চার্জশিটে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্তে কোনো মামলার উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞ আদালত মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এ সময় আদালতে মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন ও ডক্টর মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আপিল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ভিসা সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে দূতাবাসে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে দূতাবাসে যান বেগম জিয়া। প্রায় ৪৫ মিনিট সেখানে অবস্থান নেওয়ার পরে গুলশানের বাসভবনে ফিরেন বিএনপি চেয়ারপারসন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আগামী মাসের প্রথম দিকে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যাবার কথা রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র যেতে পারেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন। কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। বুধবার এই মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল, তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক এবং এর কোনো বাস্তবতা নেই উল্লেখ করে এই মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেন বিচারক। 2008 সালের 28শে জুলাই ঢাকার কর অঞ্চল 6-এর উপ কর কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বলা হয় তিনি আয়কর বাবদ 26,86,000 টাকা কর ফাঁকি দেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার বিষয়ে রাজনৈতিক দল এবং অংশীজন দাবি তুলেছেন। এ নিয়ে আরও মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি।
বিগত নির্বাচনগুলোতে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের নিয়ে পর্যবেক্ষণ করা এবং প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ ছিল। এবার সেসব অনিয়ম দূর করতে নানা আইনের সংশোধন আসবে। ক্ষুদ্র পিছিয়ে পড়াদের প্রতিনিধিরা বলেন, উপজাতি ও দলিত ব্যক্তিদের আওয়ামী লীগের একক সমর্থক বলে মনে করা হয়, যা সত্য নয়। এ কারণে তাদের ভোটাধিকার ও সুরক্ষার বিষয়ে কঠোর মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে, রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হবে কিনা, এই নিয়েও প্রস্তাব এসছে। একটা নূতন বাংলাদেশ যেখানে সবাই সমান সুযোগ পাবে, সবার জন্য যে দ্বার উন্মুক্ত থাকবে, কারোর জন্য দ্বার অর্ধেক খোলা থাকবে, কারোর জন্য দ্বার পুরোপুরি খোলা থাকবে, তা নয়। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে চট্টগ্রামে ফিরছিলেন হাসনাত, সার্জিস ও তাদের সফরসঙ্গীরা। পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় সন্ধ্যা 7:30টার দিকে তাদের বহনকারী প্রাইভেট কারকে চাপা দেওয়ার চেষ্টা করে একটি ট্রাক। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং তাদের সফরসঙ্গীরা অক্ষত আছে বলে জানিয়েছে পুলিশ। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। আজ বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বাবুলের আইনজীবী জানান, 4 মামলার মধ্যে 2 মামলায় খালাস এবং 2 মামলায় জামিন পাওয়ায় বাবুল আক্তারের মুক্তিতে বাধা নেই। গত বছরের 13ই মার্চ আলোচিত মামলায় বাবুল আক্তার সহ 7 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। উচ্চ আদালত যেহেতু তার বিরুদ্ধে কোনো ডাইরেক্ট এভিডেন্স নাই, রাষ্ট্রপক্ষ যে এভিডেন্স তার বিরুদ্ধে হাজির করেছে তা সম্পূর্ণরূপে ইনডাইরেক্ট এবং সার্কামস্টেন্সিয়াল, যা প্রমাণ করা সত্যিই দুরূহ। তাছাড়া তার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নাই। এই সকল বিবেচনায় 3 বছর 7 মাস কাস্টডি বিবেচনায় আজকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। এখন যদি এখানে তিনি খালাস পান আর বরখাস্ত যে করা হয়েছে যে কারণে তার আর কোনো কার্যকারণ থাকবে না, সেই ক্ষেত্রে উনি চাকরিতে ফিরতে আর কোনো বাধা থাকার কথা নয়। এক রায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছেন আইনজীবীরা। আজ দুপুরের দিকে এজলাস কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে বিচারপতি এজলাস কক্ষ ত্যাগ করতে বাধ্য হন। 2016 সালে একটি মামলার রায়ে জিয়াউর রহমানকে কটাক্ষ করে মন্তব্য করেন ওই বিচারপতি। বাংলায় দেয়া রায়ের সে অংশ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার কয়েকজন আইনজীবী বিচারপতির ওই মন্তব্যের প্রতিবাদ জানান এবং তাকে দিয়ে নিরপেক্ষ বিচার সম্ভব নয় বলেও বলতে থাকেন। এক পর্যায়ে এজলাস কক্ষে হট্টগোল শুরু হয়। পরে বিচারপতি আশরাফুল কামাল এজলাস ত্যাগ করেন। শ্রমিকদের শোষণের দৃষ্টিতে নয়, তাদের সমস্যা সমাধানে মালিকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে ঢাকায় অনুষ্ঠিত কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। কর্মশালাটি কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এবং আইএলওর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। উপদেষ্টা জানান, দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় এই ধরনের আরও ইনস্টিটিউট গড়ে তুলতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং গবেষণায় এর মাধ্যমে আরও ফলপ্রসূ হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুটিয়ানিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসকনের নেতৃত্বে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম। ছাত্র সংহতির সপ্তাহ পালন উপলক্ষে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে সংগঠনটি। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শিবির সেক্রেটারি বলেন, ছাত্র জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে। বলেন, 2006 সালের 28 অক্টোবর মানুষ হত্যা করে ফ্যাসিবাদের সূচনা করে শেখ হাসিনা সারা দেশকে জিম্মি করে রেখেছিল, কিন্তু ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। দেশ কোনো ফ্যাসিবাদকে আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শূন্য পদে নিয়োগে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন নিয়োগ বঞ্চিতরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নিয়োগ বঞ্চিতরা। তাদের দাবি 2018 সালে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত করা হয়েছে তাদের। সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নিয়োগ বাণিজ্য এবং নিয়োগের দীর্ঘসূত্রিতা অন্যতম প্রধান কারণ বলে অভিযোগ করেন তারা। এ সময় সঠিক তথ্য যাচাই করে নিয়োগের উদ্যোগ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। টাঙ্গাইলের ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া। বিমান বাহিনীতে বিদ্যমান সমরাস্ত্রের কার্যকারিতা মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে আরও আধুনিকায়ন করার উদ্দেশ্যে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশপথে যুদ্ধের বিভিন্ন রণকৌশল এবং ভূমিতে গোলাবর্ষণের অনুশীলন করেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বিমান বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সংযুক্তের কাজ চলছে। আমাদের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট যেটাকে বলে হয়, যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা 4th জেনারেশন প্লাস এয়ারক্রাফটগুলি, এই দিক থেকে আমাদের MiG-29 2000 সালে এসেছিল আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এই মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এদিকে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে প্রতিদিন 4.5 কোটি ডিমের চাহিদা থাকলেও সব মিলিয়ে উৎপাদন হয় প্রায় 6 কোটি। তাই 2 দফায় বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডিম আমদানির পক্ষে নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন, অনুমোদন দেবার পর এখন পর্যন্ত 11 লাখ ডিম এসেছে, তাই আমদানি নয়, সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলছে। আমাদের পোল্ট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। ঢাকায় যে দামের ব্যাপারটা ওটা সবটা মানে স্বাভাবিক না, এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে, হাত বদল আছে। আমরা চাইবো যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক, বেশি আমদানি করতে না, কিন্তু ওখানে বেশি সাহায্য করলে আমরা অবশ্যই পারবো। বাংলাদেশ ও ভারতে মাছ ধরার সময়সীমা একই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি। 1 কেজি ইলিশের দাম 1000 টাকার নিচে আসছে, তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করব, কিন্তু এখনই সে সুখবর দিতে পারছি না। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান ফরিদা আক্তার। বলেন, আসছে রমজানেও সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। রমজানে ইনশাআল্লাহ পাবেন, আপনি আশা করা যায়। এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন, নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমেছে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে, প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে। বৈঠকে সয়াবিন তেল, সার ও গম আমদানির অনুমোদন দেয়া হয়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার। আইনজীবী সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল, ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি। হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট, সারা দেশের বিচারাঙ্গনে আইনজীবীদের বিক্ষোভ। বড়পুকুরিয়া কয়লা খনি সহ 2 মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া, কর ফাঁকির মামলা থেকে তারেককে অব্যাহতি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টার মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।